আসসালামু আলাইকুম। স্নেহের প্রিয় শিক্ষার্থীরা, সরকারি এরট কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং এখন এই সুস্থ থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারপরেও স্বাস্থ্যবিধি মেনে বাড়ি থেকে না বের হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সমাজের জন্য, সর্বোপরি রাষ্ট্রের জন্য। আমি আজ পদার্থবিজ্ঞান তৃতীয় বর্ষের অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। পদার্থবিজ্ঞান তৃতীয় বর্ষের যে কোর্সটি আমি নেব সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখবে এবং নিয়মিত বাড়িতে অনুশীলন করবে। তাহলে চলো আমরা আজকে শুরু করি কোয়ান্টাম মেকানিক্সের ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। ফটো ইলেকট্রিক ইফেক্ট বা বাংলায় বলে ফটো তড়িৎ ক্রিয়া, এই টপিক নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা এর আগে দেখেছি ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী যে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী তোমার কোনো কোনো বস্তু থেকে যে বিকিরণ হয় অথবা কোনো বস্তু যে বিকিরণ শোষণ করে, এই বিকিরণ কখনোই নিরবিচ্ছিন্নভাবে হয় না, এটা বিচ্ছিন্নভাবে হয়, দ্যাট ইজ প্যাকেট বা গুচ্ছাকারে হয়। এবং এখানে যে এই বিকিরণ যে গুচ্ছাকারে হয়, এই বিকিরণের যে সবচেয়ে ছোট্ট কণা, যে কণা আছে একক, সেই কণাকে বলা হয় হচ্ছে ফোটন। তাহলে এগুলো গুচ্ছাকারে বিকিরিত হয় এবং সে শক্তি বহন করে। সেই শক্তির মান কত? ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী সেটা হচ্ছে তোমার ই ইকুয়াল টু, ওই যে বিকিরণ হয় প্রত্যেকটি বিকিরণের তোমার শক্তি হচ্ছে ইকুয়াল টু এইচ নিউ। দ্যাট ইজ প্রত্যেকটা বিকিরণ এক ক্ষুদ্র ক্ষুদ্র কণা এবং তারা শক্তি বহন করে। এর নাম হচ্ছে তোমার, বিজ্ঞানী আইনস্টাইনের মতে এর নাম হচ্ছে ফোটন। এই ফোটন কণার শক্তি হচ্ছে ইকুয়াল টু এইচ নিউ। আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটনাটা কেমন? ঘটনাটা হচ্ছে ধাতব পাতের উপরে, ধাতব পাত আছে, ধাতব পাতের উপরে যদি তোমার আলোকরশ্মি বিকিরিত হয়, আলোকরশ্মি এসে পড়ে, তাহলে সেখান থেকে কি ইলেকট্রন নির্গত হয় এবং সেখান থেকে তোমার ইলেকট্রন নির্গত হয়। এই ইলেকট্রন নির্গত হয়ে সে বের হয়ে যাবে, ইলেকট্রন নির্গত হবে। তাহলে যে বিকিরণটা এখানে করছে সেই বিকিরণটার এনার্জি কত হবে? E equal to h nu according to Planck's hypothesis, E equal to h nu নিয়ে বিকিরণটা করবে। কিন্তু এই যে ধাতব পাতটা রয়েছে, ধাতব পাত, এই ধাতব পাতের উপরে যখন বিকিরণটা এসে পড়বে তখন ইলেকট্রন কিভাবে নিঃসৃত হয়? ইলেকট্রনটা কি হবে? এই ধাতুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো তোমার নির্দিষ্ট একটা বন্ধন শক্তি নিয়ে এখানে বসে আছে। তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ বন্ধন শক্তি, পরিমাণ এনার্জি যদি আমরা এখানে দিতে পারি, তাহলে সেখান থেকে তখন ইলেকট্রন ওই এনার্জি নিবে। দ্যাট ইজ ওই লাইট থেকে ইকুয়াল টু এইচ নিউ পরিমাণ এনার্জি ওই ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে সেই এনার্জি যদি ইলেকট্রনের বন্ধন শক্তির চেয়ে বেশি হয়, ইলেকট্রনের বন্ধন শক্তির চেয়ে বেশি হয়, তাহলে ইলেকট্রন গতিশক্তি নিয়ে কাইনেটিক এনার্জি নিয়ে এই ধাতব পাত থেকে নির্গত হবে। এরকম তো শুধু একটা ইলেকট্রন না, এরকম অসংখ্য ইলেকট্রন এখান থেকে তোমার বের হবে। তার মানে এখানে যদি ইলেকট্রনের নির্গত হওয়া বা ইলেকট্রন প্রবাহিত হওয়াকে আমরা বলতেছি, সেখানে তড়িৎ প্রবাহিত হবে, যার জন্য একে বলা হয় হচ্ছে ফটো
ইলেকট্রিক ইফেক্ট বা ফটো তড়িৎ ক্রিয়া। বিষয়টা তোমার ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে যদি আমরা এটাতে ক্লাসিক্যালি যদি আমরা এটা চিন্তা করতে যাই, তাহলে দেখা যায় যে ইলেকট্রন এখানে যে লাইট এখানে এসে পড়বে, লাইট পড়ার পরে ক্লাসিক্যালি 100 ডেজ, প্রায় 100 ডেজ পরে এখান থেকে ইলেকট্রন নির্গত হয়। কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় সেটা হচ্ছে ইলেকট্রন তোমার ধাতব পাত থেকে প্রায় তৎক্ষণাৎ কি বের হয়। তার মানে এখানে যে তোমার আলোকরশ্মিটা আপতিত হলো এবং ইলেকট্রন নির্গত হলো, এই আলোকরশ্মির আপতন এবং ইলেকট্রনের নির্গমন এর মধ্যে সময়ের যে ব্যবধান, এই সময়ের ব্যবধান খুবই কম, দ্যাট ইজ 3 × 10⁻⁹ সেকেন্ডের মতো। এই দ্যাট ইজ তৎক্ষণাৎ। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট একটা কি প্রক্রিয়া? এটা হচ্ছে তৎক্ষণাৎ প্রক্রিয়া বা স্পন্টিনিয়াস প্রসেস, তৎক্ষণাৎ প্রক্রিয়া। এখান থেকে নির্গত হচ্ছে ইলেকট্রন। কিন্তু দেখা যাচ্ছে ক্লাসিক্যালি আমাদের যে আমরা হিসাব যদি করি, তাহলে এখান থেকে তোমার আলো আপতিত হওয়ার পর 100 দিন পর ইলেকট্রন বের হচ্ছে। তার মানে ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী আমরা এই ঘটনাটার, এই আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা করতে পারছি না। কোয়ান্টাম মেকানিক্স, সেক্ষেত্রে আমরা যদি কোয়ান্টাম মেকানিক্সের ম্যাক্স প্ল্যাঙ্কের বিকিরণ তত্ত্ব এখানে প্রয়োগ করি, তাহলে খুব সহজেই আমরা এই ফটো ইলেকট্রিক ইফেক্টটা এখান থেকে ব্যাখ্যা করতে পারবো। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সে বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই আসবে তোমার এটা একটা তৎক্ষণাৎ প্রক্রিয়া, দ্যাট ইজ একটা ধাতব পৃষ্ঠের উপরে তোমার যখনই লাইট আপতিত হবে, তখন সেই আপতিত হওয়ার সাথে সাথে সেখান থেকে তোমার কি নির্গত হবে? ইলেকট্রন নির্গত হবে, যার জন্য আমরা বলতে পারি এটা একটা কি প্রক্রিয়া? তাৎক্ষণিক প্রক্রিয়া। তাহলে এটা 1 নম্বর গেল। আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখতে চাই, তাহলে এখানে এই বৈশিষ্ট্যগুলো আমরা ফটো তড়িৎ নিঃসরণের এই বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে আগে লক্ষ্য করি। 1 নম্বর এটা গেল। 2 নম্বর তোমার প্রতিটি ফটো ইলেকট্রন, এই ইলেকট্রনগুলোকে এখান থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে, এই ইলেকট্রনকে বলা হবে তোমার কি ইলেকট্রন? ফটো ইলেকট্রন। ফটো ইলেকট্রন। এই প্রতিটি ফটো ইলেকট্রন যে নির্গত হচ্ছে, এই নির্গত হওয়ার জন্য এর নির্গত হওয়ার ক্ষেত্রে এই আপতিত রশ্মি একটা নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্ক থাকবে। এই ন্যূনতম কম্পাঙ্ক যদি না থাকে, এই কম্পাঙ্কের উপর এনার্জি নির্ভর করছে, এই ন্যূনতম কম্পাঙ্ক যদি না থাকে, ন্যূনতম কম্পাঙ্ক না থাকলে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে না। যার জন্য প্রতিটি ফলো ইলেকট্রন নির্গমন হওয়ার জন্য ন্যূনতম কম্পাঙ্ক আমার লাগবে। যে কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্ক হলে এখানকার এনার্জি কম হবে, এখান থেকে বন্ধন শক্তি কমে গেলে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে। তার মানে সেই ন্যূনতম কম্পাঙ্ককে বলা হবে তোমার কি কম্পাঙ্ক? তোমার সূচন কম্পাঙ্ক। দ্যাট ইজ এই ফটো ইলেকট্রন সেখান থেকে এই কম্পাঙ্কের চেয়ে কম্পাঙ্ক বেশি হলে তোমার সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে। 3 নম্বর আরেকটা রয়েছে, সেটা হচ্ছে যে তোমার যে পরিমাণ কারেন্ট এখানে কারেন্ট নির্গত হবে, দ্যাট ইজ তোমার ইলেকট্রনের প্রবাহ হবে, দ্যাট ইজ কারেন্ট প্রবাহিত হবে। এই প্রবাহিত কারেন্টটা অবশ্যই কার সমানুপাতিক হবে? তোমার ইন্টেন্সিটি এই ইন্টেন্সিটি অফ ফটো ইলেকট্রনের সমানুপাতিক হবে, প্রাবল্যের সাথে সমানুপাতিক হবে। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে গতিশক্তি, এখান থেকে ইলেকট্রন যে নির্গত হচ্ছে, এর গতিশক্তিটা কার উপর নির্ভর করবে? এই গতিশক্তিটা নির্ভর করবে এই যে ফটো ইলেকট্রন যে এখানে যে আলোকরশ্মি এসে পড়লো, সেই আলোকরশ্মির কম্পাঙ্কের উপর নির্ভর করবে। আলোকরশ্মির কম্পাঙ্ক যত বেশি হবে, এখানকার গতিশক্তিও তত বেশি হবে। তাহলে
গতিশক্তি কিন্তু শুধুমাত্র কম্পাঙ্কের উপর নির্ভরশীল, কিন্তু এর প্রাবল্যের উপরে নির্ভরশীল নয়, এটা মনে রাখতে হবে। তাহলে গতিশক্তি কম্পাঙ্কের উপর নির্ভরশীল হবে। গতিশক্তি যত বেশি পাওয়া যাবে তার মানে কম্পাঙ্ক আমার এখান থেকে বেশি দিতে হবে। আলোক রশ্মি বেশি কম্পাঙ্কের আলোক রশ্মি সেখানে হতে হবে। নর্মালি আমরা যেটা দেখা যায়, তাহলে এখান থেকে নর্মালি আমরা যেটা দেখি যে আমরা যদি সোডিয়াম ক্ষার ধাতু, সোডিয়াম, তারপরে হচ্ছে তোমার পটাশিয়াম, পটাশিয়াম, তারপরে হচ্ছে লিথিয়াম, এইসব এই সকল ধাতুর উপরে, এই সকল ধাতুর উপরে, এগুলো ক্ষার ধাতু, ক্ষার ধাতুর উপরে যদি আমরা কি করি, সাধারণ আলোক রশ্মি ফেলি, সাধারণ আলোক রশ্মি ফেলি, এটা হচ্ছে সাধারণ আলোক রশ্মি, সাধারণ আলো যদি ফেলা হয় তাহলে দেখা যায় যে সেখান থেকে তোমার ইলেকট্রন নির্গত হয়। তাহলে এটা আমাদের একটা ঘটনা গেল যে ফটো ইলেকট্রিক ইফেক্ট কোয়ান্টাম মেকানিক্সে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই ফটো ইলেকট্রিক ইফেক্টটা ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী ব্যাখ্যা করা যাচ্ছিল না, এবং সেটা আমরা যে সেটা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে খুব ম্যাক্স প্ল্যাঙ্কের হাইপোথিসিস ব্যবহার করে খুব সুন্দরভাবে এর ব্যাখ্যাটা করা যায়। তাহলে এখান থেকে আরো যে জিনিসটা জানা গেল সেটা হচ্ছে আলোক রশ্মি যে এখানে আপতিত হলো ধাতুর উপরে, ধাতু থেকে যে ইলেকট্রন নির্গত হবে একে বলা হবে আমাদের কি, ফটো ইলেকট্রন। এবং এই ফটো ইলেকট্রনের ন্যূনতম একটা কম্পাঙ্ক থাকবে, ওই আপতিত রশ্মি, আপতিত আলোক রশ্মির ন্যূনতম একটা কম্পাঙ্ক থাকবে, যে কম্পাঙ্কের জন্য তোমার এখান থেকে ইলেকট্রন গুলো ধাতব পাত থেকে নির্গত হবে। তাহলে আমরা দেখি এখন আমাদের ইয়ে অনুযায়ী সেটা হচ্ছে আইনস্টাইনের ফটোতড়িৎ ইকুয়েশন, আইনস্টাইনের ফটোতড়িৎ ইকুয়েশন। বিজ্ঞানী আইনস্টাইনের ফটোতড়িৎ ইকুয়েশন, বিজ্ঞানী আইনস্টাইনের মতে বিজ্ঞানী আইনস্টাইনের মতে এই ফটো ইলেকট্রিক ইফেক্টটা কেমন, যে এখান থেকে আলোক রশ্মি এসে আপতিত হলো, আপতিত হয়ে এই ধাতব পাতের উপর পড়লো, এই ধাতব পাতের উপরে অসংখ্য ইলেকট্রন রয়েছে, এরকম ধাতব পাতের উপরেও রয়েছে, আবার ভিতরেও ইলেকট্রন গুলো রয়েছে এইভাবে। এখন এখান থেকে যে তোমার আলোক রশ্মিটা যে ম্যাক্স প্ল্যাঙ্কের হাইপোথিসিস অনুযায়ী ইকুয়াল টু এইচ নিউ পরিমাণ এনার্জি নিয়ে এসে ওই ধাতব পাতের উপর পড়বে, এবং এর ভিতরে যে ইলেকট্রন গুলো রয়েছে, এই ইলেকট্রনের বন্ধন শক্তির চেয়ে যদি এই এনার্জিটা বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার ইলেকট্রনটা কি হবে, এখান থেকে নির্গত হবে, ইলেকট্রন নির্গত হবে। কোথায়? ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হবে। এখন ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গমন হওয়াকেই বলা হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট। যেহেতু ইলেকট্রন নির্গমন হবে, সেখানে তোমার তড়িৎ প্রবাহ হতে থাকবে। বিজ্ঞানী আইনস্টাইন বললেন যে ওই যে ইলেকট্রন নির্গত হচ্ছে, এই ইলেকট্রনের যে গতিশক্তি প্রাপ্ত হবে সেটা হবে ম্যাক্সিমাম গতিশক্তি নিয়ে সে ধাতব পাত থেকে নির্গত হবে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা এখানে বলি, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, ই, উনি বললেন ওনার যে সমীকরণ দিলেন সেটা হচ্ছে ই, এই এনার্জি ই, এই পরিমাণ শক্তি এসে ধাতব পাতের উপর পড়বে, এই ধাতব পাত থেকে সে কি করবে, সে এই যে এখানে যে ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনকে তোলার জন্য সে একটা কাজ করবে, এবং সেই কাজটা করতে আমার এখানে মিনিমাম একটা শক্তি লাগবে, তাকে বলা হবে ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষ ডাব্লিউ নট। ডাব্লিউ নট কত হবে,
এখান থেকে ইলেকট্রনকে তুলতে হলে ইলেকট্রনের যে বাইন্ডিং এনার্জি আছে, এই এনার্জি আলোক রশ্মির এই এনার্জিটা অবশ্যই বাইন্ডিং এনার্জির চেয়ে কি হতে হবে, অবশ্যই বেশি হতে হবে, না হলে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে না। তাহলে সেই যে তাহলে মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি আমাদের ফ্রিকোয়েন্সির ফ্রিকোয়েন্সির এনার্জি লাগবে আমাদের ওই আলোক রশ্মির, সেই এনার্জির পরিমাণ কাজ আমাদের এখানে ইলেকট্রন তোলার জন্য করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ নিউ নট। তাহলে এই একে বলা হবে কার্য অপেক্ষক। তাহলে ই ইকুয়াল টু আমাদের কি লাগবে, ডাব্লিউ কার্য অপেক্ষক পরিমাণ শক্তি লাগবে, প্লাস বাদ বাকি যে শক্তি থাকবে সেই শক্তি নিয়ে তোমার ইলেকট্রন সর্বাধিক গতিপ্রাপ্ত হবে, ইকুয়াল টু ম্যাক্স। তাহলে সেখান থেকে আমরা ই ইকুয়াল টু কত পাই, এইচ নিউ, এটা ইকুয়াল টু পাই হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু কত, এইচ নিউ নট কার্য অপেক্ষক এইচ নিউ নট প্লাস কে ইকুয়াল টু কত, যদি ইলেকট্রনটা ভি ম্যাক্স গতিশক্তি সর্বাধিক গতিশক্তি নিয়ে বের হয় তাহলে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখো এটা পাচ্ছি, সেটা হচ্ছে যে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস নিউ নট। যদি আমরা কমন নিয়ে নিই এই পাশে দিয়ে তাহলে এইচ নিউ মাইনাস নিউ নট। এটাই হচ্ছে তোমার আইনস্টাইনের সমীকরণ, বিজ্ঞানী আইনস্টাইনের আইনস্টাইনের তড়িৎ ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণ। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা আইনস্টাইন আরেকটা বিষয় নিয়ে আমাদের কথা বললেন, সেটা হচ্ছে যে ইলেকট্রন, যে ইলেকট্রনগুলো তোমার ধাতব পৃষ্ঠের উপরে রয়েছে সেই ইলেকট্রনগুলো সরাসরি এই আলোক রশ্মি থেকে শক্তি গ্রহণ করবে, শক্তি গ্রহণ করে সে সর্বাধিক গতিশক্তি প্রাপ্ত হবে, তার গতিশক্তি সবচেয়ে বেশি হবে। কিন্তু যে ইলেকট্রনটা রয়েছে ধাতুর অভ্যন্তরে অভ্যন্তরে রয়েছে, তাহলে সেই ইলেকট্রনটা তোমার এখান থেকে ওই ইকুয়াল টু এইচ নিউ নট পরিমাণ এনার্জি সে নিবে, নিয়ে এখান থেকে ধাতব পৃষ্ঠা পর্যন্ত উঠতে তার একটা শক্তি ব্যয় হবে, এবং সে যে গতিশক্তি প্রাপ্ত হবে সেটা অবশ্যই পৃষ্ঠের গতিশক্তির চেয়ে কম হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ওখান থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে, এই ইলেকট্রনের নির্গমন যে হচ্ছে, এই ইলেকট্রনের নির্গমন তোমার সর্বনিম্ন যে ইলেকট্রনগুলো নির্গমিত হবে তাদের গতিশক্তি কাইনেটিক এনার্জি মিনিমাম সর্বনিম্ন শক্তি থেকে গতিশক্তি থেকে সর্বোচ্চ গতিশক্তি পর্যন্ত আমাদের ইলেকট্রন নির্গমন ইলেকট্রনের গতিশক্তি পাওয়া যাবে। তাহলে এখানে দেখো, এখন আমরা এখানে যদি এই সমীকরণ থেকে যদি আমরা একটু দেখি তাহলে কি দেখা যাবে, যদি নিউ নিউ যদি তোমার সূচন কম্পাঙ্ক, নিউ নট মানে কি, সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক, তার মানে ওই ইলেকট্রন নির্গমন শুরু করার জন্য মিনিমাম এই পরিমাণ কম্পাঙ্কের এনার্জি আমার প্রয়োজন হবে। সেক্ষেত্রে যদি আমরা নিউ নটের চেয়ে যদি এই যে যে অ্যালগোসি পড়ছে তার যদি এনার্জি কম্পাঙ্ক, এই সূচন কম্পাঙ্কের ইলেকট্রন তোলার জন্য যে কম্পাঙ্কের প্রয়োজন হবে সেই কম্পাঙ্কের সমান হয়, নিউ নট হয়, তাহলে এখান থেকে কি হবে দেখো, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমান হবে হচ্ছে নিউ নট 0। তার মানে ইলেকট্রন শুধুমাত্র ধাতব পৃষ্ঠের উপরে আলগা হবে, শুধুমাত্র আলগা হবে, কিন্তু সে গতিশক্তি প্রাপ্ত হবে না, গতিশক্তি প্রাপ্ত হবে না, গতিশক্তি প্রাপ্ত হবে না। আচ্ছা, যদি নিউ নটের চেয়ে বড় হয়, তার মানে আপতিত রশ্মির কম্পাঙ্ক যদি সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি হয়, তাহলে এখানে কি হবে, গতিশক্তিটা কি হবে, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু পজিটিভ হবে, নিউ মাইনাস নিউ নট, এখানে পজিটিভ একটা মান পাওয়া যাবে। তার মানে সেখানে কি হবে, এখান থেকে ইলেকট্রন সর্বোচ্চ গতিশক্তি নিয়ে এখান থেকে ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে। আর যদি এরকম হয় নিউ লেস দ্যান নিউ নট, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দ্যাট ইজ আপতিত আলোর কম্পাঙ্ক যদি সূচন কম্পাঙ্কর চেয়ে কম হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ মান হবে, নিউ নটটাই বড়,
আর নিউটা যদি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, নেগেটিভ। তার মানে ইলেকট্রন কি হবে না, নির্গমন হবে না, মানে ইলেকট্রন উঠবেই না, আলগাও হবে না, নির্গমন হবে না, তাহলে ইলেকট্রন নির্গমন হবে না। তাহলে এই কন্ডিশন গুলো আমাদের মোটামুটি এখান থেকে জানা থাকতে হবে। জানা থাকলে তাহলে আমরা আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে আরেকটু সামনের দিকে আগাতে পারবো। তাহলে এখানে দেখো, এই যে এটা ফটোতড়িৎ ক্রিয়ার সংক্রান্ত এর যে সমীকরণ, তোমার আইনস্টাইনের যে সমীকরণ, এই সমীকরণের মূল তাৎপর্য কি, এর তাৎপর্যটা কি, মূল তাৎপর্য কি? মূল তাৎপর্য হচ্ছে যে তোমার সূচন কম্পাঙ্ক হচ্ছে ফোটনের কম্পাঙ্ক, আপতিত ফোটনের কম্পাঙ্ক, আপতিত ফোটনের ফোটনের কম্পাঙ্ক যদি সূচন কম্পাঙ্কের চেয়ে কম হয় তাহলে ইলেকট্রন নিঃসরণ হবে না। অর্থাৎ ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে না। এটাই হচ্ছে আমার ইসের ফটোতড়িৎ ক্রিয়ার ভৌত তাৎপর্য বা ফটোতড়িৎ ক্রিয়ার ফিজিক্যাল সিগনিফিকেন্স। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং এই সমীকরণটা খুব গুরুত্বপূর্ণ সমীকরণ, ফটোতড়িৎ ক্রিয়া। এই সমীকরণগুলো আমাদের সামনের যে সমীকরণগুলো আমরা প্রতিপাদন করতে যাব সেখানে লাগবে, মনে রাখতে হবে। তাহলে আমরা আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে তোমার আলোক ফটোতড়িৎ, আইনস্টাইনের ফটোতড়িৎ সমীকরণের যাচাইয়ের জন্য একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে আইনস্টাইনের ফটোতড়িৎ সমীকরণ যে আছে, তাহলে আইনস্টাইনের সমীকরণের ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণ যে আছে, সমীকরণের যাচাইয়ের জন্য একটা পরীক্ষা আছে। পরীক্ষাটার নাম হচ্ছে তোমার মিলিকানের পরীক্ষা, মিলিকানস এক্সপেরিমেন্ট, মিলিকানের পরীক্ষা। তাহলে দেখো এই মিলিকানের পরীক্ষাটা কেমন সেটা আমরা দেখি। আমরা এক্সপেরিমেন্টালি আমরা ভেরিফাই করতে যাচ্ছি যে আইনস্টাইনের সমীকরণটা ঠিক কিনা। দেখো তাহলে এখানে একটা যন্ত্র আছে, মিলিকানের যন্ত্র, এর নাম হচ্ছে মিলিকানের যন্ত্র। মিলিকানের যন্ত্রটা কেমন থাকবে, একটা বউল আছে, বৃত্তাকার একটা গোলক আকৃতির বোল আছে। বোলের মধ্যে তোমার এক পাশ, বোলের মাঝখানে তোমার একটা চক্র রয়েছে। ওই চক্রের উপরে তোমার সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম ক্ষার ধাতুগুলো লাগানো রয়েছে, এবং এর বিপরীত দিকে তোমার লোহার ফলা আছে। এই ফলাটা এসে তোমার এই সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ক্ষার ধাতুগুলো লাগানো আছে বিভিন্ন ঘূর্ণন, চাকার উপরে বসানো আছে, চাকাটা ঘুরতে পারে সহজেই, এবং চাকার এক পাশে একটা ফলা লাগানো আছে। এটা হচ্ছে তোমার তীক্ষ্ণ ধারযুক্ত ফলা, তীক্ষ্ণ ধারযুক্ত ফলা আছে, লাগানো আছে। এবং এর অপোজিটে একটা উইন্ডো আছে,
এখানে একটা উইন্ডো আছে, এই উইন্ডো বা জানালা, এই জানালাতে কি করতে পারে, আলো প্রবেশ করতে পারে। যেহেতু আমাদের ধাতুর উপর আলো পড়তে হবে, এখান থেকে আলো প্রবেশ করতে পারে। এবং এখানে তোমার এফ এফ ডট রয়েছে, সংগ্রাহক এফ ডট রয়েছে, কারণ এরা ইলেকট্রন সংগ্রহ করতে পারে। এবং কি পরিমাণ ইলেকট্রন সংগ্রহ করবে সেটা আমরা কি করতে পারি, এখানে একটা ইলেকট্রোমিটার থাকবে, ওই ইলেকট্রোমিটারের সাহায্যে সেটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে এর নাম হচ্ছে কি, ইলেকট্রোমিটার। কি পরিমাণ ইলেকট্রন এই সংগ্রহ করবে এটা আমরা ইলেকট্রোমিটার এখান থেকে কাউন্ট করব। তাহলে এখান থেকে দেখো, তাহলে এটা যখন ঘুরতে থাকবে এই ফলা তীক্ষ্ণ ধারযুক্ত ফলা এটাকে মসৃণ করে দিবে, আর এটা ঘুরতে থাকবে। তখন আলোকরশ্মি গিয়ে যখনই আপতিত হবে, আলোকরশ্মি যখন এখান থেকে এসে আপতিত হবে এই ধাতব পাতগুলোর উপরে, তাহলে এই পাতগুলো থেকে কি হবে, ইলেকট্রন নির্গমন হবে। ইলেকট্রন নির্গমন হলে ইলেকট্রনগুলো সরাসরি গিয়ে কি করবে, এই যে এফ ডট বা তোমার এই সংগ্রাহকগুলোর উপর এসে পড়বে। কিন্তু আমরা এই এফ ডট সংগ্রাহকের সাথে তোমার এই ধাতব পাতগুলোর বিভব এমন বিপরীত বিভব দিব, যাতে তোমার কি হয়, যাতে তোমার ইলেকট্রনগুলো বিকর্ষণ করতে থাকে, ইলেকট্রনগুলো তোমার এই এফ ডট সংগ্রাহক পর্যন্ত না পৌঁছতে পারে। এভাবে আস্তে আস্তে যদি আমরা কন্ট্রোল করতে থাকি, তাহলে একসময় দেখা যাবে যে তোমার ইলেকট্রনগুলো আর এখানে সংগ্রাহকে গিয়ে আর পৌঁছাচ্ছে না। ইলেকট্রনগুলো যদি সংগ্রাহকে গিয়ে না পৌঁছায়, তাহলে এখানে ইলেকট্রোমিটারের পার্ট কত হবে, ইলেকট্রোমিটারের কোনো পার্ট দিবে না, এখানে কোনো ইলেকট্রন কাউন্ট করবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই যে বিভবটা, যে বিভবে আমাদের কোনো ইলেকট্রন তোমার সংগ্রাহকে পৌঁছতে পারছে না, তাকে বলা হবে কি বিভব, নিবৃত্তি বিভব। এগুলো সাধারণত ভি নট দিয়ে লেখা। তাহলে তোমার সংগ্রাহক সাপেক্ষে যদি পজিটিভ বিভবে রেখে ফটো ইলেকট্রনকে এমন ভাবে নিয়ন্ত্রণ করি যে সংগ্রাহকে ইলেকট্রনগুলো না পৌঁছতে পারে, সেই বিভবকে বলা হবে নিবৃত্তি বিভব বা মন্দন বিভব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত, তাহলে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত হবে, সর্বোচ্চ বেগ মানে সর্বোচ্চ গতিশক্তি আমরা লিখতে পারবো হচ্ছে টি বা কাইনেটিক এনার্জি ম্যাক্স, এটা ইকুয়াল টু ই ইন্টু ভি। যেহেতু ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ই ইন্টু ভি। আমরা জানি ইলেকট্রনের এনার্জি মানে ইলেকট্রনের চার্জ ইন্টু ভোল্টেজ ইভি। তাহলে এখান থেকে আমরা দেখো কাইনেটিক এনার্জি ইভিটা এখানে লিখতে পারলাম, এটা সমান কাইনেটিক এনার্জি মানে আমরা কত লিখবো, এস নিউ মাইনাস ডাব্লিউ নিউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু নিবৃত্তি বিভব ভি ইকুয়াল টু কত, এইচ ডিভাইডেড বাই ই, এই ই এসে নিচে পড়ে গেল, নিউ থাকলো মাইনাস ডাব্লিউ নট ডিভাইডেড বাই ই। এই হলো আমাদের মূল ইকুয়েশন। তাহলে আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে এখানে দেখো এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা কার মতো চেহারা, এই ইকুয়েশনটা আমাদের y সমান এম এক্স প্লাস সি, এই ইকুয়েশনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে আমরা কি পাবো, এখানে একটা আমরা গ্রাফ অঙ্কন করতে পারবো। এখানে একটা গ্রাফ অঙ্কন করা যাবে। গ্রাফ যদি আমরা অঙ্কন করি, গ্রাফটা কেমন হবে দেখো, সি এর মানটা হচ্ছে মাইনাস ডাব্লিউ জিরো। তাহলে y equal to mx plus c, এই সমীকরণটা কেমন, এই সমীকরণটা হচ্ছে এরকম কাট করবে, এটা হচ্ছে সি, এটা সি অংশ, এটা হচ্ছে y equal to mx plus c। এটা সরলরেখা মূল, কিন্তু এটা মূল বিন্দুগামী নয়, এটা y অ্যাক্সিসে তোমার c পরিমাণ ছেদ করবে।
কিন্তু এখানে যেহেতু সি এর মান নেগেটিভ রয়েছে, তাহলে এটা কোথায় সেট করবে? নেগেটিভ অংশের দিকে সেট করবে। তাহলে সেই ক্ষেত্রে এই গ্রাফটা আমার কেমন হবে? তাহলে গ্রাফটার ক্ষেত্রে ওয়াই মানে এখানে কি ভি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে y ইকুয়াল টু, এটা হচ্ছে ভি, এই অ্যাক্সিসটা ভি, ওয়াই আর ভি একই অক্ষ, আর এটা হচ্ছে তোমার কি ওয়াই এক্স, এক্স মানে হচ্ছে নিউ, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে নিউ অক্ষ হবে, এবং ডাব্লু 0/e, এটা যেহেতু নেগেটিভ, তাহলে কাট করবে কোন দিকে? ওয়াই অক্ষের, দ্যাট ইজ ভি অক্ষের নেগেটিভ অংশের দিকে কাট করবে। তার মানে আমরা এটা বলতে পারি W0/e, এই অংশটা কাট করবে। এই অংশ যদি কাট করে থাকে, তাহলে এখানে দেখো, এখান থেকে সে কি করবে? উপরের দিকে উঠে যাবে, চলে যাবে। তাহলে এখানে আমাদের নিউ অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাই হবে হচ্ছে আমাদের এই সরলরেখাটার ঢাল থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখান থেকে যে ট্যান থিটা ইকুয়াল টু কত? ঢাল ট্যান থিটা সমান কত? ঢাল ট্যান থিটা সমান হচ্ছে h/e, তাহলে h/e, এখান থেকে যদি আমরা h এর মান বের করি, তাহলে h এর মান কত হবে? e ইন্টু ট্যান থিটা। তাহলে এখান থেকে যদি আমরা h এর মান, এই গ্রাফ থেকে আমরা ট্যান থিটার মান বের করে ট্যানজেন্টের মান নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? সেক্ষেত্রে এখানে যে মানটা আসবে এক্সপেরিমেন্টালি, সেটা হচ্ছে এত ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তাহলে এটা দেখো, এই এইচ এর যে মানটা, এই মানটা আমরা জানি কত? এইচ এর মানটা আমরা জানি হচ্ছে, এইচ এর মানটা আমরা যেটা জানি সেটা হচ্ছে 6.634 ইন্টু 10⁻34, প্রায় কাছাকাছি। এবং প্রায় কাছাকাছি যদি হয়, তার মানে এটা কার সাথে মিলে গেল? এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল, এইচ এর যে থিওরিটিক্যাল ভ্যালু, প্লাঙ্কস কনস্ট্যান্টের যে থিওরিটিক্যাল ভ্যালুর সাথে মিলে গেল। তাহলে যদি মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকেই বুঝতে পারি যে আইনস্টাইনের এটা প্রমাণ করে, আইনস্টাইনের পটতড়িৎ ক্রিয়ার সমীকরণ প্রমাণিত হলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ এ পর্যন্তই। তোমরা এই ফটোতড়িৎ ক্রিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমার কোয়ান্টাম মেকানিক্সের। এটা বাড়িতে বেশ ভালোভাবে দেখবে এবং এটা নিজে নিজে পড়ার চেষ্টা করবে। তাহলে আজকের মতো এখানেই, নাকি সবাই ভালো থাকো। ইনশাল্লাহ আগামী দিনে তোমাদের সামনে আবার হয়তো নতুন কোনো কিছু নিয়ে হাজির হব তোমাদের সিলেবাসেরই। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।